আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে এএসসি একাডেমি স্টুডেন্ট কেয়ার পক্ষ থেকে তোমাদের জন্য আয়োজিত সাধারণ বিজ্ঞান ফ্রি কোর্সে নতুন একটি অধ্যায়ে তোমাদেরকে স্বাগতম এবং সাথে সাথে মাহে রমজানের বরকতময় সময়ে তোমাদের জন্য অপরন্ত শুভেচ্ছা। আমরা এই ফ্রি ক্লাসের বা এই ফ্রি কোর্সের আন্ডারে অনেকগুলো অধ্যায় শেষ করছি আলহামদুলিল্লাহ। তোমরা আমাদের সাথে ছিলা সেই জার্নিতে, তোমরা আমাদের সাথে সেই অধ্যায়গুলা ভালোভাবে শেষ করতে পারছো বলে আমি বিশ্বাস করি। আমরা শুরুতেই দেখছিলাম এখান থেকে পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, এরপর আমরা দেখছিলাম এসো বলকে জানি, প্রাত্যহিক জীবনে তড়িৎ, তারপরে জীবনের জন্য পানি। আজকে আমরা নতুন একটি ধারায় আমরা আজকে উপস্থিত হয়েছি কি নিয়ে? হৃদযন্ত্রের যত কথা পর্ব এক। আজকে আমরা পর্ব একটা পড়ব। এই অধ্যায় একটু মোটামুটি বেশ বড়, অনেকগুলো টপিক আছে। আমি তার মধ্যে আজকে কিছু নির্দিষ্ট টপিক সিলেক্ট করছি, এগুলোতে কথা বলবো। আমরা আগামী ক্লাসে বা যে নেক্সট ক্লাসটা হবে আমাদের, এই ক্লাসে হচ্ছে আমরা কি করব, বাকি যে পর্বগুলো আছে আমরা সেগুলোর খাবার করার ট্রাই করবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে আমরা আজকের পর্বে আমরা কি কি দেখব, বা আমরা প্রতিদিন তো আমাদের ক্লাসের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি আমরা প্রথমে ক্লাসের সূচিটা দেখি বা একটা সাপ্টারের সাপ্টার ম্যাপটা দেখি। মনে করো হচ্ছে যেমন একটা দেশের ম্যাপ থাকে, সেরকম প্রত্যেকটা সাপ্টারের আমি চেষ্টা করি একটা সাপ্টার ম্যাপ দাঁড় করানোর জন্য। আজকে ক্লাসের সাপ্টার ম্যাপটা হচ্ছে এরকম। প্রথমত রক্ত থাকবে, রক্ত রক্ত সবাই চিনো, না চিনো এরকম তো কেউ নাই, রক্ত। তারপর হচ্ছে রক্তের প্রকারভেদ। তো রক্ত রক্তকে যদি আমি ভাঙি, একটা রক্ত কণা বা একটা রক্ত বিন্দু, এই বিন্দুকে যদি আমি ভাঙি বিশ্লেষণ করি, তাহলে আমরা দুটো জিনিস পাবো, একটা রক্তরস আর একটা রক্তকণিকা, প্লাজমা এবং তোমার ব্লাড সেল, দুটো জিনিস পাবো। এরপরে আসো আরেকটা কি, আমরা রক্ত ব্লাড ক্লটিং, বা তোমার যখন একটা হাত কেটে যায় তখন ওর মধ্যে হাত কি রক্তটা জমা বাঁধে, সেই জিনিসগুলো আমরা বুঝবো। এরপর আসো তোমার রক্তজনিত সমস্যা বা রক্তের জন্য তোমার কি কি রোগ হতে পারে সেগুলো জানবো আমরা। যেমন তোমার একটা আছে কি পলিসাইথেমিয়া, অ্যানামিয়া, তারপর আছে তোমার লিউকুমিয়া, লিউকোসাইটোসিস, তারপর আছে তোমার থ্রম্বোসাইটোসিস, তারপর আছে তোমার থ্যালাসেমিয়া, তারপর আছে তোমার কি রক্তের গ্রুপ। ইম্পর্টেন্ট, এখানে একটা খুবই সুন্দর গল্প আছে আমার, এই গল্পটা আজকে এই ক্লাসটা বলবো, রক্তের গ্রুপ নির্ণয়ে। তারপর আছে রক্ত সঞ্চালন, কিভাবে রক্ত চলবে, কিভাবে আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড যে বলা হয় আমাদের হৃৎপিণ্ড কিভাবে চলাচল করে, আমরা সেগুলো খুবই সুন্দরভাবে বুঝবো। ওকে, ওয়ালাইকুম সালাম, দেখতে থাকো। আচ্ছা, তাহলে শুরুতে আমরা যদি একদম শুরুতে বিসমিল্লাহ বলে একটা আমরা যদি শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা প্রথমে দেখব কি রক্ত বা ব্লাড। ব্লাড ব্লাড শব্দের অর্থ তুমি কি বুঝো? তোমাকে যদি এক কথায় বলা মানে বলতে দিই, তাহলে ব্লাড শব্দের অর্থ তুমি কি বুঝো? তুমি ব্লাডকে দেখলে তোমার চোখে কি আসে, বা রক্ত কথাটা যখন তোমার সামনে আসবে, রক্ত কথাটা যখন তোমার সামনে আসবে তখন তোমার চোখে কি ভাসে? এক প্রকার লালচে এবং ঈষৎ ক্ষারীয় লবণাক্ত টাইপস একটা জিনিস ভাসে না সবার চোখের সামনে? এখন এটা তো সংজ্ঞা লেখা যাবে না, সংজ্ঞায় লিখতে গেলে আমাদের কি বলতে হবে? রক্ত এক প্রকার তরল যোজক কলা। রক্ত এক প্রকার কি তরল যোজক কলা। তাহলে এখন এই যে তরল যোজক কলা আমরা বলি, এটা কোত্থেকে আসছে, এটা যদি আমি একটু ব্যাখ্যা করি। আমাদের যে ভ্রূণ আছে, বা যখন তুমি মাতৃগর্ভে ছিলা, যখন তুমি মাতৃগর্ভে ছিলা তখন আমরা থাকি কোথায়? ভ্রূণে। তাহলে জিনিসটা আমরা কোথায় থাকি? ভ্রূণে। আমরা মাতৃগর্ভে থাকি কোথায়? ভ্রূণে। এই ভ্রূণের তিনটা স্তর থাকে। কয়টা স্তর থাকে? তিনটা স্তর থাকে। এই ভ্রূণের কয়টা স্তর? তিনটা স্তর। তোমার তিনটা স্তরগুলা কি কি? তিনটা স্তরগুলা কি কি তোমার? দেখি কারো আইডিয়া আছে কিনা, তিনটা স্তরগুলা কি কি? দেখি দ্রুত কমেন্টস করো তো, কারো আইডিয়া আছে কিনা। একটা হচ্ছে তোমার বাহিরের স্তর, আর একটা মাঝখানের স্তর, আর একটা একদম ভিতরের স্তর। তাহলে তিনটা স্তর আমরা এখান থেকে জানবো। একটা একটু মেসো এন্ডো, একটু মেসো, আরটা কি এন্ডো। অর্থাৎ এখানে নাম দ্বারাই তো একটা জিনিস বোঝা যায়, কোনটা ভিতরের কোনটা বাইরের আর কোনটা মাঝখানের, একটা জিনিসটা বোঝা যায়। একটু ঢাম, ঢাম অর্থ কি স্তর, প্রথমের বাহিরের স্তর মেসোডার্ম, এন্ডু ডাম। এই তিনটা জিনিস আমরা ভ্রূণের যদি একদম শুরুতে জানতে চাই, আমাদের ভ্রূণের তিনটা স্তর, তার মধ্যে আমরা কয়টা কি কি আছে? একটুডাম, মেসোডাম,
এন্ডোডার্ম। ক্লিয়ার? একটু হালকা আজকে একটু ইংলিশ রিলেট করো কথার সাথে। বায়োলজিটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম শব্দ এখানে ইংলিশ টাইপ শব্দ, তোমার ল্যাটিন ভাষার শব্দ। সো তোমাকে একটু নিজেকে মানায় নিতে হবে। তুমি যদি বাংলায় লিখতে যাও তোমার অনেক সময় সমস্যা হতে পারে, বা তুমি বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে। যখন আমি আজকে ক্লাসটা একদম শেষ করবো প্রপারলি, তখন হচ্ছে তুমি কি করবা, তোমার প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ থাকবে একটু করে বইটা ভালোভাবে রিডিং করা। আমি যে যে টপিকগুলা খাবার করব সেই পর্যন্ত টপিকগুলা খাবার করা, ঠিক আছে? তাহলে তুমি যদি একবার পড়ো, তাহলে আমি যেটা তোমাকে ইংলিশে কথা বলতেছি, বা আমি যেগুলো ইংলিশ টার্ম কথা বলবো, সেগুলো তুমি বাংলায় বইয়ের সাথে, আমি তো ইংলিশের সাথে সাথে বাংলাটা বলে দিব, তখন তুমি বুঝতে পারবে আমি কোন জায়গায় কি বলেছি। ওকে, ক্লিয়ার? তাহলে আপনাদের ব্রুনে তিনটা জিনিস থাকে, এক্টুডাম, মেসোডাম এবং এন্ডোডাম। এই ব্লাডটা হচ্ছে মেসোডাম থেকে উৎপন্ন হয়। এই ব্লাডটা কোথায় থাকে? মেসোডামের একটা যোজক কলা। মেসোডামের কি ব্লাডকে আমরা কি বলতে পারি? তরল যোজক কলা। আবার এটা তোমার দেশি কলা, সাগর কলা এরকম কলা না, এটা আরেকটা জিনিস, টিস্যু। রক্ত এক প্রকার কি তরল যোজক কলা। এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি কিনা? রক্তের সংজ্ঞা আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? রক্ত এক প্রকার তরল যোজক কলা। ক্লিয়ার? এতটুকু জিনিস ক্লিয়ার? ভাই আপনি এই পাশে এগুলো কি লিখে রেখেছেন? যখন সময় আসবে তখন আমরা দেখাবো, একটা একটা সমস্যা নাই। আগে এতটুকু জিনিস ক্লিয়ার কিনা আমাকে বলো। রক্ত এক প্রকার তরল যোজক কলা। আমি আজকে ক্লাসটা শুরুর আগে তোমাদেরকে মেবি 4টার সময় একটা শিট দিছিলাম, লেকচার শিট। কে কে দেখছিল আমাকে একটু বলো তো। আমরা আজকে ওটার আন্ডারে ক্লাসগুলো নিব। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন কোথায় শেষ করলাম? রক্তের জিনিসটা শেষ করলাম। ওকে, আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি। নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। এখন হচ্ছে আমরা রক্তের বৈশিষ্ট্যগুলো যদি, মানে আমরা তো রক্ত কোত্থেকে আসছে সেটা জানলাম। এখন যদি আমরা রক্তের বৈশিষ্ট্যগুলো জানতে চাই, শুরুতে আমরা একটা একটা যে করে জানবো। বৈশিষ্ট্য একটা হচ্ছে সেটা অস্বচ্ছ। রক্ত কিরকম? অস্বচ্ছ। 2 নম্বর লবণাক্ত। লবণাক্ত। রক্ত লবণাক্ত কিনা? রক্ত লবণাক্ত। 3 নম্বরে ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয় বলতে কি বুঝাই একটু বুঝো। রক্তের পিএইচ হচ্ছে তোমার কত? প্রায় 7.36, অথবা এটাকে বলা হয় প্রায় 7.4 রক্তের পিএইচ। এখন আমরা পিএইচ নির্ণয় থেকে গতকাল বা আমাদের যে গত ক্লাসটা নিয়েছিলাম, সেখানে আমরা পিএইচ নির্ণয় থেকে একটা জিনিস জানছিলাম না? একটা জিনিস জানছিলাম হচ্ছে কি, তোমার 0 থেকে 7 এবং 14 পিএইচ এর একটা অ্যাসিড কিনা ক্ষারীয় কিনা জিনিসটা বের করার একটা জিনিস শিখছিলাম। তোমার 0 থেকে এদিকে যত আসবে তত কি হবে? অ্যাসিড হবে। আর 0 থেকে 14 দিকে যত যাবে তত কি হবে? বেস অথবা ক্ষার হবে। তাহলে তোমার 7.4 জিনিসটা হচ্ছে এখানে একদম কাছে, নিকটবর্তী, সেই জন্য এটাকে বলা হয় ঈষৎ ক্ষারীয়। ওকে, বুঝতে পারছি কিনা আমরা? ঈষৎ ক্ষারীয়। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলো তো, রক্ত কেন লাল দেখায়? রক্ত কেন লাল দেখায়? রক্ত লাল দেখার কারণ হচ্ছে কি হিমোগ্লোবিন। 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 রক্ত লাল দেখানোর কারণ কি? হিমোগ্লোবিন। তাহলে আমরা কি জানলাম রক্তের বৈশিষ্ট্য? প্রথমত অস্বচ্ছ, লবণাক্ত, ঈষৎ ক্ষারীয়। আরেকটা জিনিস আছে, দেখি বলতে পারো কিনা। রক্ত কোন জায়গা থেকে উৎপত্তি হয়? আমাদের এই জিনিসটা জানতে হবে না? রক্ত কোন জায়গা থেকে উৎপন্ন হয়? রক্ত উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে। রক্ত উৎপন্ন হয় অস্থিমজ্জা। অস্থিমজ্জা থেকে। এখন অস্থিমজ্জা জিনিসটা কি ভাই? আজকে হচ্ছে আমরা নিজেদের শরীরের যত জিনিস আছে সেগুলো নিয়ে একটা একটা করে দেখব। অস্থিমজ্জা জিনিসটা কি? এখন আপাতত কারো কমেন্টস করার দরকার নাই, যখন আমি বলবো তখন কমেন্টস করবা। এখন কমেন্টস করার দরকার নাই, জাস্ট দেখো, ভালো করে দেখো। অস্থিমজ্জা জিনিসটা হচ্ছে, এটা আমাদের মনে করে হাড়, এটা আমাদের হাড়।
এই হাড়ের মধ্যে এক প্রকার, আচ্ছা একটু আমি উদাহরণটা বাস্তবসম্মত উদাহরণ দিই। আমরা হচ্ছে কি খাই, গরুর নলা খাই। গরুর পায়ের যে অংশ নলা, গরুর নলা বলা হয়, গরুর নলি বলা হয়। যে গরুর নলির মধ্যে, মনে করো এটা একটা গরুর নলি, এই নলির মধ্যে কিছু কি থাকে, ফাঁস বলে বা ক্যালসিয়ামের আয়নের কিছু জিনিস থাকে, ভিতরের কিছু জিনিস, নরম নরম কিছু জিনিস থাকে। এইগুলাকে বলা হয় তোমার অস্থিমজ্জা। এগুলাকে কি বলা হয়, অস্থিমজ্জা। তাহলে রক্ত কোত্থেকে উৎপন্ন হয়, অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। বুঝতে পারছে কিনা? ক্লিয়ার? ক্লিয়ার। এখন আরেকটা কথা আসতে পারে এরপরে, একজন মানুষের শরীরে কত কেজি বা কতটুকু কি পরিমাণ রক্ত থাকে? রক্ত থাকে হচ্ছে দেহের ওজনের 8%। দেহের ওজনের 8%, অর্থাৎ একজন মানুষের ওজন যদি হয় 100 কেজি, তার রক্ত হবে কত? 8% করো, 8 লিটার। তাহলে তার কত পার্সেন্ট হবে? 8 লিটার ওজন হবে, মানে তোমার দেহের ওজনের 8% রক্ত একজন মানুষের। তোমার মনে করো আমার ওজন 50 কেজি, তাহলে আমার রক্তের ওজন যদি আমি রক্তের পরিমাণটা বের করতে চাই, তাহলে আমি কি করব? 8% দ্বারা গুণ করব, তাহলে আমি কি বের করতে পারবো? রক্তের ওজনটা বের করতে পারবো। ওকে, ক্লিয়ার? মনে করো যদি আমি তোমাকে টাস্ক দিই, কারো ওজন 60 কেজি, তাহলে এখন তার কতটুকু রক্ত আছে শরীরে, সেটার জন্য কি করব? 8%। 8% দিয়ে ক্যালকুলেট করো। 60 ডিভাইড বাই 8 ইন্টু 8 ডিভাইড বাই 100, 10, 6। আচ্ছা, ক্যালকুলেট করলে বের হয়ে যাবে, সমস্যা নাই। এটাই সেরকম ম্যাথ আছে না, জাস্ট এখান থেকে আমাদের মনে রাখা লাগবে জিনিসটা কি, মনে রাখা রাখবে দেহের ওজনের 8% হচ্ছে কি? রক্ত। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? একটু দ্রুত বলি, ইয়েস অর নো? ইয়েস অর নো? আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? তাহলে আমরা যদি এতটুকু জিনিস বুঝে থাকি, এখানে আমরা এরপর আস্তে আস্তে যাবো রক্তের প্রকার ভেদে, বা রক্তকে যখন আমরা ভাঙবো তখন আমরা এই জিনিসগুলো দেখবো। আগে আমাকে বলো, আমাদের এই জিনিসটা এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? আমরা এখান থেকে আরেকটা জিনিস জানি রাখি, রক্তের আপেক্ষিক গুরুত্ব। এখানে একটু লিখে রাখবা। আচ্ছা, এখানে লিখি, রক্তের আপেক্ষিক একটা গুরুত্ব আছে। আপেক্ষিক রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুবই খুবই মারাত্মক ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে হাঁটতে বসতে এমসিকিউ চলে আসতে পারে। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। এখন আসো, রক্তের তাপমাত্রা কত? রক্তের তাপমাত্রা, রক্তের তাপমাত্রা কত দেখো, আমি এখানে লিখে রাখছি ব্লাড বডি টেম্পারেচার। বডি টেম্পারেচারটা আসলে রক্তের জন্য হয়, বা রক্তের তাপমাত্রা হচ্ছে কত? 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমরা ফারাদ মিটার বা এটাকে যদি আমরা ফারাদে নিয়ে যেতে চাই ফারেনহাইটে, তাহলে কত আসবে? 98.4 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই জন্য আমি একটু স্লোলি যাচ্ছি। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা? তাহলে আমরা আরেকবার সামারি দিই। সেটা হচ্ছে কি, আমরা প্রথমে জানছিলাম রক্ত কোন জায়গা থেকে আমাদের উৎপন্ন হয়। ভ্রূণের একটা জায়গা মেসোডাম, একটা ভাগ। ভ্রূণের 3টা পর্দা থাকে, একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। তাহলে একটোডাম বলতে আমি কি বুঝেছিলাম? বাহিরের পর্দা। কিসের পর্দা? বাহিরের পর্দা। মেসোডাম মাঝখানে, তোমার এন্ডোডাম একদম শেষের বা ভিতর। তাহলে আমরা জিনিসটা জানছিলাম এরকম, তোমার এই জায়গা থেকে রক্ত একটা কি, তরল যোজক খোলা। রক্ত এক ধরনের কি, তরল যোজক খোলা, কলা অর টিস্যু। এরপর আসো রক্তের বৈশিষ্ট্য। আমরা রক্ত কিরকম জানতে চাচ্ছিলাম? অস্বচ্ছ। রক্ত কিরকম? অস্বচ্ছ। তারপর জানছিলাম কি, রক্ত লবণাক্ত। রক্তের স্বাদ কেমন? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে রক্তের স্বাদ কেমন, লবণাক্ত। এরপর আসো রক্ত, তোমার রক্তের পিএইচ বা রক্ত কি প্রকৃতির, রক্ত কি অ্যাসিড নাকি ক্ষার, সেটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো? রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়, অর্থাৎ রক্তের পিএইচ 7.36, প্রায় নিরপেক্ষর দিকে, সেজন্য আমরা এটাকে কি বলা হয়? ঈষৎ ক্ষারীয়।
ক্লিয়ার? বুঝতে পারছো? এরপর আসো, রক্ত উৎপন্ন হয় কোন জায়গা থেকে? অস্থিমজ্জা। অস্থিমজ্জা হচ্ছে কোথায়? তোমার যে হাড্ডির ভিতরে যে একটা নরম নরম জিনিস থাকে সেগুলোকে বলা হয় অস্থিমজ্জা। এরপর আসো, দেহের রক্তের কত, একজন মানুষের শরীরে কত গ্রাম বা কত লিটার রক্ত থাকবে সেটা কিভাবে বের করব? সেটা বের করার জন্য উপায় হচ্ছে কি, দেহের ওজনের 8% হচ্ছে কি, দেহের ওজনের 8% হচ্ছে কি, রক্ত। ওকে, ক্লিয়ার? এরপর আসো, রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। রক্তের তাপমাত্রা কত? 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি কখনো ফারেনহাইটে জিজ্ঞেস করে তোমার কত আসবে? 98.4 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি কিনা? যদি বুঝি তাহলে আমরা এখান থেকে এগুলো মুছবো। এখন আসো, আমরা রক্তে যদি প্রকারভেদটা আমরা জানতে চাই, বা আমরা একটা রক্তকে যদি আমরা ভাঙি, একটা ব্লাডের কণাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি কি পাবো সেগুলো আমাদের জানা লাগবে না? জানা লাগবে। রক্তকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে তোমার প্লাজমা অথবা রক্তরস, আর একটা কি? রক্তকণিকা। প্লাজমা অথবা রক্তরস, আর একটা কি পাবো? রক্ত কণিকা। এখন আমাকে একটা রেশিও বলো, এখানে একটা খুবই সুন্দর এমসিকিউ তোমাদের এখানে আসবে। সেটা হচ্ছে কি, মানুষের শরীরে রক্তরস কত পার্সেন্ট বা রক্তকণিকা কত পার্সেন্ট, এই জিনিসটা আসবে। মনে করো এটা যদি তোমার বডি হয়, এটা বডি না, এটা একটা যন্ত্র মনে করো। এই যন্ত্রটা সেকেন্ডে 3000 বার ঘুরে। এই যন্ত্রটা সেকেন্ডে কতবার ঘুরে? 3000 বার ঘুরে। এখানে মনে করো কিছু নির্দিষ্ট পরিমাণ আমি ব্লাড দিয়ে দিছি, কিছু নির্দিষ্ট পরিমাণ আমি ব্লাড দিয়ে দিছি এখানে। এটা 3000 বার ঘুরার পরে, সেকেন্ডে ঘুরার পরে নিচে এসে গাঢ় গাঢ় কিছু জমা হবে। নিচে কি হবে? গাঢ় গাঢ় কিছু জিনিস জমা হবে, এবং উপরে হালকা জাতীয় বা ঈষৎ হলুদ জাতীয় কিছু জিনিস জমা হবে। ক্লিয়ার? উপরে যে জিনিসগুলো জমা হবে সেটাকে বলা হবে রক্তরস, আর নিচের গুলাকে কি বলা হবে? রক্ত কণিকা। তাহলে উপরে কত পার্সেন্ট থাকবে? উপরে থাকবে তোমার 25%, 55%, আর নিচে কত থাকবে? 45%। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আসতে পারি, একটা সিদ্ধান্ত আসতে পারি, সেটা হচ্ছে কি দেখো, রক্তরস 55%, রক্তকণিকা 45%। ওকে, ক্লিয়ার? এটা কিভাবে আসলো বুঝতে পারছো? প্লাজমাটা কিভাবে তৈরি হলো? আমরা এতটুকু জিনিস এখান থেকে বুঝতে পারছি কিনা? এখন আমরা আস্তে আস্তে দেখবো এই প্লাজমার মধ্যে কি কি থাকে বা রক্তরসের মধ্যে কি কি থাকে সেগুলো দেখবো। রক্তরসের মধ্যে পানি থাকবে 90 থেকে 92%। এই রক্তের রসের মধ্যে পানি থাকবে কত? 90 থেকে 92%। এখন আর কি কি থাকবে? জৈব ও অজৈব পদার্থ, জৈব ও অজৈব পদার্থ কত থাকবে? 8 to 10%। জৈব অজৈব পদার্থ বলতে কি কি বোঝায়? প্রোটিন আছে, তারপর তোমার মনে করো তোমার রক্তের মধ্যে আরো অনেক ফ্যাক্টর আছে, প্রোটোমিন, থ্রোবিন, অনেক জিনিস ফ্যাক্টর আছে, অনেক কাহিনী থাকে। এই সেগুলোকে আমরা কি বলি? জৈব এবং অজৈব পদার্থ বলা হবে। তাহলে রক্তের মধ্যে, রক্তরসের মধ্যে, রক্তের মধ্যে না, রক্তরসের মধ্যে পানি থাকবে কত? 98 থেকে 92%। তারপর তোমার কি জৈব এবং অজৈব পদার্থ থাকবে কত? 8 to 10%। আচ্ছা, এতটুকু জিনিস কথা, আমার কথা এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? নেট কি আটকায় গেছে? ক্লাস কি আটকায় যাচ্ছে? ক্লাস কি কোনোভাবে আটকা যাচ্ছে কিনা? তোমাদের কমেন্টস আসতেছে না? ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি এখন আমরা তাহলে আর একটু সামনের দিকে যাব।
আমরা হচ্ছে এখন কি জানবো, রক্তকণিকা কত পার্সেন্ট আমাদের বড় জায়গায় কম হয়, এই জিনিসটা বুঝতে বাধ্য হলাম। রক্তকণিকা কি কি থাকবে বা রক্তকণিকা খাদের নিয়ে গঠিত, এখন আমরা সেটা জানবো। রক্তকণিকা তিনটা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে কি এরিথ্রোসাইট, তারপর তোমার কি লিউকোসাইট, আরটা হচ্ছে কি তোমার থ্রম্বোসাইট। কি 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 বললাম, মুখে মুখে বলো। এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। ওকে, তাহলে আমি জিনিসগুলো একটু লিখি, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। এরিথ্রোসাইট বলতে আমরা যে একটা একটা করে বিশ্লেষণ করা যায়, এরিথ্রোসাইট বলতে কি বোঝানো হয়, লোহিত। এরিথ্রো বলতে তোমার লাল, তোমার এরিথ্রো বলতে কি এখান থেকে কি আসে, লাল আসে। এইটাকে আমরা বাংলায় কি বলবো, লোহিত রক্তকণিকা, লোহিত রক্ত কণিকা। এরিথ্রোসাইটকে বাংলায় কি বলা হয়, লোহিত রক্ত কণিকা। তোমার এরিথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল, আর সাইট শব্দের অর্থ হচ্ছে কি কোষ। সাইট শব্দের অর্থ কি কোষ। এরিথ্রোসাইট লাল কোষ, লাল কোষ থেকে কি আসে, লোহিত রক্তকণিকা আসে। এরপর আসো লিউকোসাইট। লিউকোসাইট এটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। তারপর আছে তোমার কি থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট আরেকটা নাম হচ্ছে কি, এর আরেকটা নাম কি বলা হয়, প্লাটিলেট অথবা অনুচক্রিকা, অথবা কি অনুচক্রিকা। তাহলে আমরা রক্তকণিকার তিনটা জিনিস জানলাম, একটা হচ্ছে কি তোমার এরিথ্রোসাইট অথবা লোহিত রক্তকণিকা, আরেকটা জিনিস জানলাম লিউকোসাইট অথবা শ্বেত রক্তকণিকা, তারপর আরেকটা জিনিস জানলাম কি থ্রম্বোসাইট অথবা তোমার কি প্লাটিলেট অথবা অনুচক্রিকা। আমরা এই তিনটা জিনিস এখান থেকে জানলাম। এখন আসো এখান থেকে, খুব তোমাদের বইয়ে আহামরি জিনিস এখান থেকে নাই, কিছু কিছু জিনিস আছে সেগুলো একটু ধরাই দিই। গড় আয়ু, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত, 120 দিন। প্রতি 120 দিন পর পর, অর্থাৎ প্রতি 4 মাস পর পর লোহিত রক্তকণিকা কি যায়, ভেঙে যায়। লোহিত রক্তকণিকা কি যায়, ভেঙে যায়। কি হয়ে যায়, তোমাদের মানুষ যে রক্তদান করতে পারে, মানুষ একজনকে আরেকজনকে রক্তদান বলে, যে আমরা রক্তদান করি, রক্তদান একটা মহৎ কাজ। সেই জিনিসটা হচ্ছে আমরা কি দান করি, আমরা লোহিত রক্তকণিকা দান করি। প্রতি 4 মাস পর পর তোমার তো এমনি নষ্ট হয়ে যাবে, তাহলে তুমি আরেকজনকে দান করে দিলে তার মধ্যে কিন্তু ওই রক্তকণিকাটা আবার 120 দিন নতুন করে কাজ করতে পারবে। তোমার শরীরে কাজ করতে পারবে না, কিন্তু আরেকজনের শরীরে সেটা কি করতে পারবে, কাজ করতে পারবে। তাহলে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত, 120 দিন। এটার মেইন কাজ কি, লোহিত রক্তকণিকার কাজ কি, অক্সিজেন পরিবহন, অক্সিজেন পরিবহন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন করে কে, লোহিত রক্তকণিকা। ক্লিয়ার? আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, অক্সিজেন পরিবহন। শ্বাস প্রশ্বাস না হলে আমরা কি বাঁচতে পারবো, তোমার কি সেরকম মনে হয় বাঁচতে পারবা, বাঁচতে পারবা না। তাহলে আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, অক্সিজেন পরিবহন কে করে, লোহিত রক্তকণিকা করে। লোহিত রক্তকণিকা থাকে কোথায়, সেম অস্থিমজ্জায়। এটা লোহিত রক্তকণিকা দেখতে কিরকম, হিমোগ্লোবিন, এসবি বলতে এখানে হিমোগ্লোবিন বোঝানো হয়। লোহিত রক্তকণিকা জিনিসটা হচ্ছে এরকম, আমি তোমাকে বলি, পাউরুটি আছে না, পাউরুটি তো নিয়ে তুমি যখন এরকম চাপ দিবা তখন একটা শেপ তৈরি হয় না, এরকম একটা শেপ তৈরি হয় না। পাউরুটি নিয়ে যখন চাপ দিবে তখন এরকম একটা শেপ তৈরি হয় না, এটাকে বলা হয় লোহিত রক্তকণিকা। এটা তাকে কোথায়, অস্থিমজ্জায় উৎপন্ন, অস্থিমজ্জায়। ওকে, ক্লিয়ার? এখন আসো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা জিনিসটা কি কি বলা হবে বা এদের কাজ কি কি, আমরা ওইগুলো জানবো।
এটা তোমার লোহিত রক্ত, এটাকে আমরা সংক্ষেপ নাম বা যদি আমরা সংক্ষেপে চিনতে চাই, এটাকে আরবিসি বলা হয়, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল, আরবিসি। আরবিসি শব্দের অর্থ কি? রেড ব্লাড সেল। এটা লাল বর্ণের। এটা তোমার লিউকোসাইট যেটা আছে শ্বেত রক্তকণিকা, এটাকে বলা হয় ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। তোমার লিও শব্দের অর্থ কি? লিউকো শব্দের অর্থ কি? কোনো রং নেই। লিউকো শব্দের অর্থ কি? কোনো রং নেই, অর্থাৎ সাইট কোষ, অর্থাৎ রংবিহীন কোষ। তোমার এটা যদি আমি বাংলা লিখতে যাই, লিউকো শব্দের অর্থ রংবিহীন কোষ, অর্থাৎ কোনো রং নাই। তাহলে আমরা কোনো রং না, তাহলে কি রং বলি? সেটাকে আমরা কি বলতে পারবো? ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। আমরা আরবিসি কে কি বলবো? রেড ব্লাড সেল। ডাব্লিউবিসি কে কি বলবো? হোয়াইট ব্লাড সেল। ক্লিয়ার? এখন আসো, এই যে রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এদের মধ্যে সবচেয়ে বড় কে? লোহিত রক্তকণিকা, আকারে সবার বড়। সরি, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা আকারে কি সবার থেকে বড়। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, এই এটার কাজ দেখলাম আমরা কি? অক্সিজেন পরিবহন করা। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ কি? প্যাগোসাইটোসিস দিয়ে আমাদের শরীরে যত জীবাণু আছে সেগুলাকে কি করা? ধ্বংস করে দেওয়া। জীবাণু ধ্বংস, জীবাণু বক্ষণ অথবা ধ্বংস। জীবাণু ধ্বংস করা তাদের কি কাজ? কার কাজ? জীবাণু, দেহের জীবাণু ধ্বংস করবে কে? লোহিত শ্বেত রক্তকণিকা। এদেরকে দেহের সেনাবাহিনী অথবা প্রহরী বলা হয়। তাহলে কাদেরকে দেহের প্রহরী বা সেনাবাহিনী বলা হয়? লোহিত রক্তকণিকা। তারা আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরে কি করে? জীবাণু, যত জীবাণু আছে আমাদের শরীরের জন্য, যত ক্ষতিকর জীবাণু আছে, ব্যাকটেরিয়া থেকে তোমার বা ভাইরাস থেকে যত জীবাণু আছে সবগুলোকে ধ্বংস করে কে? ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। এই জন্য এটাকে কি বলা হয়? দেহের সেনাবাহিনী অথবা দেহের প্রহরী বলা হয়। ওকে, আমরা বুঝতে পারছি কিনা এই জিনিসটা? এরপর আসো অনুচক্রিকায়, সেটা হচ্ছে আমাদের কি কাজ করে? রক্ত জমাট বাঁধার জন্য সহায়তা করে। রক্ত জমাট বাঁধার জন্য কি করে? কাজ করে। অনুচক্রিকার একটা কাজ, রক্ত জমাট বাঁধে। রক্ত বাঁধার জন্য কাজ করে। অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধার জন্য কাজ করে। ওকে, এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি কিনা একটু দেখো, 1 মিনিট। এক মিনিট একটু পানি খেয়ে নাও, তাহলে হচ্ছে আমরা আবার শুরু করি। আসো, আমরা কি দেখতেছি? রক্তকণিকা আমরা দেখতেছি। রক্তকণিকার গুলোর খাস আমরা কি কি দেখতেছি? তাহলে আমরা যদি প্রথমে আসো, রক্তকণিকাকে আমরা 3 ভাগে ভাগ করি। সেটা হচ্ছে কি? এরিথ্রোসাইট। এরিথ্রো হচ্ছে তোমার লাল, আর সাইট শব্দ অর্থ কি? কোষ। তাহলে লাল কোষ। তাহলে এই লোহিত রক্তকণিকার বর্ণ কি? লাল বর্ণ। ওকে, তাহলে এরা প্রথমে কি? এদের গড় আয়ু কত? 120 দিন। গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরা কি করে? অক্সিজেন পরিবহন করে। তারপর তোমার কি উৎপন্ন হয় কোথায়? অস্থিমজ্জায়। তারপর আসো তোমার কি? লিউকোসাইট। লিউকো শব্দের অর্থ কি? রংবিহীন। লিউকো শব্দের অর্থ কি? রংবিহীন, কোনো রং নেই। তাহলে এরা কি? প্রথমে যেহেতু এটা রং নেই, তার সাথে আমরা কি বলতে পারি? ডাব্লিউবিসি অথবা হোয়াইট ব্লাড সেল। এরপর আসো, এরা এই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই তিনটার মধ্যে সবচেয়ে বড়, আকারে বড় কে? শ্বেত রক্তকণিকা। এদের প্রধান কাজ কি? জীবাণু ধ্বংস করা অথবা জীবাণু বক্ষণ করা। এরপর আসো, এদেরকে কি বলা হয়? দেহের প্রহরী অথবা সেনাবাহিনী বলা হয়। এরপর আসো অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট অথবা প্লাটিলেট অথবা অনুচক্রিকা, যাই বলো তুমি, বাংলায় বলো, ইংলিশে বলো, যাই বলো, সমস্যা নাই। এই তিনটার বা এই জিনিসটার, অনুচক্রিয়ার মূল কাজটা কি? রক্তকে জমাট বাঁধতে সহায়তা করা। যখন তোমার শরীরে হাত কেটে যাবে কোনো অংশে, তখন রক্ত জমাট বাঁধাবে কে?
অনুচক্রিকা, বা রক্ত জমাট বাঁধানোর জন্য কাজ করবে কে? অনুচক্রিকা আমাদের। তাহলে আমরা কি কি শেষ করলাম? রক্ত শেষ করলাম, রক্তের প্রকারভেদ শেষ করলাম। এখন আমরা আসবো ব্লাড ক্লটিং, বা রক্ত কিভাবে জমাট বাঁধে সেই জিনিসটা আমরা এখন জানবো। ওকে, তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি। এতটুকু জিনিসের মধ্যে কারো সমস্যা থাকলে দ্রুত বলো। এতটুকু জিনিসের মধ্যে কারো সমস্যা থাকলে দ্রুত বলো, আমি কমেন্ট দেখতেছি, এখন কমেন্টস করো, দ্রুত বলো। যখন আমি পড়াশোনা করাবো তখন কমেন্টস করার দরকার নাই, যখন আমি বলবো তখন কমেন্টস করবো। ওকে, এতটুকুর মধ্যে কারো সমস্যা আছে কিনা? কারো সমস্যা নাই? ওকে, আমার স্টুডেন্ট তো ভালো, দ্রুত কমেন্টস করো কারো সমস্যা আছে কিনা। এরপর আমরা সুন্দর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি? ব্লাড ক্লটিং। তাহলে আমরা শুরু করি। এখন দেশে দরকার রহমতের বৃষ্টি, গরম অতিরিক্ত। চারশো। তাহলে আমরা কি জানবো? ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং এর জন্য 13টা ফ্যাক্টর কাজ করবে। কয়টা ফ্যাক্টর? 13টা ফ্যাক্টর। এখন কিভাবে কাজ করবে সেটা আমাকে জানতে হবে না? প্রথমে আমরা যদি জানবো, 1 নম্বর থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। এরপর আসো প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন। থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন। তারপর আসে কি? তোমার ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। এরপর আসো ক্যালসিয়াম আয়ন। এইগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধানোর জন্য ভূমিকা রাখে। কিভাবে ভূমিকা রাখে সেটা দেখবো। প্রথমত কি কি 13টা ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে হচ্ছে কি? থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম। এটা মনে করো তোমার হাত, যাই হোক, এটা তোমার হাত। এই জায়গায় কেটে গেছে, এই জায়গায় কি করছে? কেটে গেছে। এই জায়গায় যখন কাটছে, এখানে তোমার তো ব্লাড চলাচল করতেছে। এই জায়গায় যখন কাটছে তখন ব্লাডটা এদিকে বেড়ে যাচ্ছে না, এখন এদিকে উঠে যাচ্ছে না। এখন আমাদেরকে কি করতে হবে? এটাকে আটকাতে হবে। এটা কিভাবে আটকাবো? যখন তোমার ব্লাড শরীরের বা বাতাসের সংস্পর্শে আসবে, বাতাসের সংস্পর্শে আসলে, বাতাসের সংস্পর্শে, বাতাসের সংস্পর্শে আসলে তোমার কি হবে? এটা কাজ করবে, প্রোথ্রম্বিন কাজ করা শুরু করবে। থ্রম্বোপ্লাস্টিন ভেঙে গিয়ে কি হবে? প্রোথ্রম্বিনকে এটা তোমার কি করবে? আঘাত করবে। এই প্রোথ্রম্বিন এটা হচ্ছে নিষ্ক্রিয়, এটা একটা থেকে কি শুরু হবে? সক্রিয় থ্রম্বিন। সক্রিয় কি হবে? থ্রম্বিন শুরু হবে। তাহলে তোমার কখন শুরু হবে? যখন বাতাসের সংস্পর্শে আসবে তখন সক্রিয় থ্রম্বিন শুরু হবে। এই থ্রম্বিন, এবং এই সক্রিয় থ্রম্বিনটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে, এই সক্রিয় থ্রম্বিনটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে তোমার ফাইব্রিনোজেনের এক প্রকার কি তৈরি করবে? জাল তৈরি করবে। আচ্ছা, আমাকে একটা এই জিনিসটা বলো তো, মাঝিরা জাল দিয়ে মাছ ধরে কেন? কারণ সে হচ্ছে তার যে মাছগুলো সে ধরবে, সে তার মাছের থেকে তার জালের যেগুলা ফাঁকা স্পেস আছে বা খালি জায়গা আছে সেটা হচ্ছে কম, বা তার মাছ বা ফুলটা হচ্ছে তার কম। তাহলে আমরা যদি মাঝির জালের যদি আমরা হিসাব করি, তাহলে এখানে হচ্ছে ফাইব্রিনোজেন, এটা হচ্ছে কি? এক প্রকার ফাইবারের জাল, এক প্রকার কি? ফাইবারের জাল। এই ফাইব্রিনোজেনটা হচ্ছে কি? এক প্রকার ফাইবারের জাল। এই তোমার সক্রিয় থ্রম্বিনটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কি হয়?
ফাইব্রিনোজেনে বা ফাইবারের এক প্রকার জাল তৈরি করে। এখানে তোমার কি হবে, এক প্রকার জাল এখানে তৈরি হবে, যার ফলে কি হবে না, তোমার রক্ত আর উপরের দিকে যাইতে পারবে না। ক্লিয়ার? ফাইব্রিনোজেনের ফলে একটা জাল তৈরি হবে, এই জালের কারণে তোমার কি যাবে না, রক্ত আর উপরের দিকে যাইতে পারবে না। ক্লিয়ার কিনা? এখন কথা হচ্ছে, এরপরও যখন আমার রক্ত একদম জমাট বেঁধে গেল, বা এই যে তোমার এখানে আর জালিকাগুলো চলে আসবে, জালিকার জন্য আর রক্ত বাইরে যেতে পারবে না, তারপরও কিছুক্ষণ পর আমরা একটা হলুদ জিনিস একটা দেখতে পাই, বা উপরে একটা হালকা পানি টাইপসের একটা জিনিস দেখতে পাই না? মনে করো তোমার এই জায়গায় কাটা গেল, এই জায়গায় কাটা গেল, এখানে তোমার তো জালিকা শক্তি চলে আসলো, তারপরে এখানে হালকা পানি পানি একটা জিনিস আমরা দেখতে পাই, এটাকে বলা হয় তোমার সিরাম। এটাকে কি বলা হয়? সিরাম। সিরাম জিনিসটা কি? অনেকে সিরামকে প্লাজমা তোমার বা রক্তের প্লাজমা হিসাব করে, সিরাম কিন্তু প্লাজমা না, সিরাম আলাদা একটা জিনিস। এখন আমরা সিরাম জিনিসটা কি জানবো। সিরাম হচ্ছে এমন একটা জিনিস যার কি নাই, রক্ত কণিকা নেই। সিরাম কোনো কি নেই, রক্ত কণিকা নেই। 2 নম্বর জিনিস, রক্ত জমাট বাঁধার কোনো উপাদান নেই। তাহলে সিরাম আমরা জিনিসটা যে জানলাম সেটা হচ্ছে কি, প্রথমত কি নাই, কোনো প্রকার রক্তকণিকা নাই সিরামের মধ্যে। দ্বিতীয়ত জিনিস হচ্ছে আমরা কি জানলাম, কোনো প্রকার কি নাই, রক্ত জমাট বাঁধার মতো কোনো কি নাই, উপাদান নেই। তাহলে আমরা বুঝতে পারছি ব্লাড ক্লটিংটা কি, এবং সেটা হচ্ছে তোমার কত সময় পর্যন্ত রক্ত জমাট বাঁধার ম্যাক্সিমাম সময় কত সময় নিতে পারে, 9 মিনিটের সময় নিতে পারে। রক্ত জমাট বাঁধার জন্য ম্যাক্সিমাম টাইম কত নিতে পারে, 9 মিনিট সময় নিতে পারে। আরেকটা জিনিস, রক্তক্ষরণকাল, রক্তক্ষরণকাল কত, 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট হচ্ছে রক্তক্ষরণকাল। রক্ত জমাট বাঁধার জন্য সর্বোচ্চ সময় কত নিবে, 9 মিনিট। ওকে, তাহলে আমরা জিনিসগুলো বুঝতে পারছি কিনা, কারো সমস্যা আছে কিনা এর মধ্যে? সহজ কিন্তু। ওকে, তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারছি, এখানে কোনো সমস্যা থাকার আসলে কথা না। যদি আমরা এরপরে যদি আরেকটা জিনিস এখান থেকে কাউন্ট করি, আরবিসি এবং ডাব্লিউবিসির পরিমাণ, আরবিসি অনুপাত ডাব্লিউবিসি, একটা 700টা আরবিসির জন্য একটা ডাব্লিউবিসি কাজ করবে। দেখো তোমার আরবিসি হচ্ছে কত, দেখো 5.7 ইন্টু 10⁵, তার মানে হচ্ছে কি 10⁵। এই জিনিসটার অর্থ কি, একের পরে 5টা শূন্য, অর্থাৎ 1 লাখ লাখ। ওকে, তাহলে তোমার এই 10⁵ শব্দের অর্থ কি, একের পরে 5টা শূন্য, অনেক বিশাল। আর তোমার এখানে কি আছে, সাথে রক্তকণিকা আছে 10³ 10³ পানি করে কত, একের পরে 3টা শূন্য, 1000। তাহলে বুঝতে হবে তোমার 1000 এবং লাখের মধ্যে পার্থক্য। ওকে, তাহলে দেখো আমরা একটা জিনিস, সুন্দর একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে কি ডাব্লিউবিসি এবং আরবিসির অনুপাত কত, 700 × 700 অনুপাত 1। ওকে, ক্লিয়ার? এগুলো হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দিচ্ছি আমি। এরপর আসো আমরা, তাহলে আমরা ব্লাড ক্লটিং জানলাম, এখন আমরা জানবো রক্তজনিত সমস্যা, বা রক্তজনিত কিছু সমস্যা আছে, সেগুলা কি। 1 নম্বর কি আছে, পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া, 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 পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া। আচ্ছা, এখানে একটা জিনিস বলো তো,
পলিসাইথেমিয়া দ্বারা আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি? পলিসাইথেমিয়া আমরা পলি শব্দের অর্থ কি? বেশি। পলি শব্দের অর্থ কি? বেশি। এমি অর্থ হচ্ছে কি? রক্ত। পলিসাইথেমিয়া হচ্ছে কি? পলিসাইথেমিয়া শব্দের অর্থ আমরা কি বুঝাতে চাচ্ছি? অর্থাৎ তোমার লোহিত রক্তকণিকা যখন বেশি পরিমাণে হবে, বেশি, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। লোহিত রক্তকণিকার বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হলে তোমার স্বাভাবিক রেঞ্জ কত? একটা সেলের জন্য স্বাভাবিক রেঞ্জ হচ্ছে 4.4 থেকে 5.7 10 টু দি পাওয়ার 5 মিলিমিটার পার কিউব। এরপরে একটা মেয়ের জন্য 4.0 থেকে 5.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিলিমিটার কিউব। তাহলে স্বাভাবিকের চেয়ে যখন লোহিত রক্তকণিকা বেশি হবে সেটাকে আমরা কি বলবো? পলিসাইথেমিয়া বলবো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখান থেকে জানি, সেটা হচ্ছে কি? আরবিসির পরিমাণ কখন কোথায় বেশি থাকে? আরবিসির সবচেয়ে ভ্রূণদেহে বেশি, ভ্রূণদেহে সবচেয়ে বেশি 80 থেকে 90, 80 থেকে 90 লাখ পার মিলিমিটার কিউব। 80 থেকে 90 লাখ, 80 থেকে 90 লাখ। এখন এরপর আসো শিশু দেহে। শিশু দেহে কত? 70 থেকে 80, সরি 60 থেকে 70 লাখ পার মিলিমিটার কিউব। তাহলে আমরা কোন জায়গায় কত পরিমাণ আরবিসি থাকতে পারে সেটা জানলাম। এখন যখন তোমার স্বাভাবিকের সে বেশি আরবিসি করণ হবে বা বেশি আরবিসি উৎপন্ন হবে তখন সেটা আমরা কি বলবো? পলিসাইথেমিয়া বলবো। ওকে, এরপর আসো অ্যানিমিয়া। এরপর আসো কি? অ্যানিমিয়া। অ্যানিমিয়া শব্দের অর্থ কি এখানে? নাই। এনি শব্দের অর্থ কি? নাই। তাহলে লোহিত রক্তকণিকার পরিমাণ যদি কম হয়, লোহিত রক্তকণিকার পরিমাণ কম, একদম নাই বললেই চলে। তাহলে অ্যানিমিয়া দ্বারা কি বোঝানো হয়? লোহিত রক্তকণিকার পরিমাণ একদম নাই বললেই চলে। এরপর আসো লিউকুমিয়া। লিউকুমিয়া, লিউকুমিয়া দ্বারা আমরা কি বুঝবো? আমরা লিউকুমিয়া দ্বারা কি বুঝতে পারি আমাকে বলো? লিউকেমিয়া জিনিসটা হচ্ছে এরকম, এটা আমরা তো দেখলাম আরবিসির জন্য। লিউকেমিয়া হচ্ছে ডাব্লিউবিসি একটা জিনিস। ডাব্লিউবিসি স্বাভাবিকের চেয়ে যখন অনেক বেশি বেড়ে যাবে, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, স্বাভাবিকের চেয়ে যখন অনেক বেশি তখন আমরা এটাকে কি বলা হবে? লিউকুমিয়া। ক্লিয়ার? এরপর আসো তোমার কি? লিউকোসাইটোসিস। এরপর আসো কি? লিউকোসাইটোসিস। এখন আমরা এগুলো একটু মুছি। লিউকোসাইটোসিস দ্বারা শব্দের অর্থ দ্বারা কি বোঝানো হয়? আমরা নিউকুমিয়া বা লিউকুমিয়া আমরা জিনিসটা বুঝতে পারছি কিনা? যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা এটা খুবই সহজে বুঝবো। ডাব্লিউবিসি স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে, ডাব্লিউবিসি বেড়ে গেলে, ডাব্লিউবিসি যখন বেড়ে যাবে তখন আমরা কি বলবো? লিউকোসাইটোসিস। আরটা আছে তোমার কি? লিউকোফুমিয়া। লিউকোফেমিয়া সেটা হচ্ছে কি? ডাব্লিউবিসি কমে গেলে। ওকে, এরপর আসো তোমার কি? থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিস
থ্রম্বোসাইটোসিসটা কি? যখন তোমার প্লাজমা বেড়ে যাবে বা অণুচক্রিকা বেড়ে যাবে, অণুচক্রিকা। আর যদি আমি বলি থ্রম্বোফেমিয়া, অণুচক্রিকা কমে গেলে। ক্লিয়ার? এখন আসো কি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া এখন হচ্ছে আমরা খুবই একদম হরহামেশা ম্যাক্সিমাম মানুষ থেকে আমরা জিনিসটা শুনি। থ্যালাসেমিয়া জিনিসটা অনেকেরই হয়েছে, আমরা এরকম শুনি। থ্যালাসেমিয়া জিনিসটা কি আমরা এখন দেখব। ওকে, থ্যালাসেমিয়া জিনিসটা হচ্ছে কি, তোমার এটা মেইন সমস্যাটা হয় তোমার কি, থ্যালাসেমিয়ার রক্ত উৎপাদন কম হয়। সেটা কিসের জন্য? আমাদের যে ওটুজন থাকে 22 জোড়া, একজন মানুষের দেহে 22 জোড়া কি থাকে? ওটুজন থাকে। তোমার এটা হচ্ছে যে একটা, এই থ্যালাসেমিয়াটা একটা জিনগত সমস্যা, জিনগত সমস্যা। এটা তোমার বাবা এবং মায়ের দেহে যদি তোমার কি থাকে, ওটুজুমের মধ্যে তোমার 22 জোড়া ওটুজুমের মধ্যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে বা একটা ফ্যাক্টর অনুপস্থিত থাকে, তখন সেটাকে আমরা কি বা তখন কি হয়, তোমার রক্ত যে পরিমাণ উৎপন্ন হওয়া বা দরকার সেই পরিমাণ তোমার কি হয় না, রক্ত উৎপন্ন হয় না। থ্যালাসেমিয়া রোগীকে কি দেওয়া হয়? রক্ত দিতে হয়। থ্যালাসেমিয়া রোগীকে কি দিতে হয়? রক্ত দিতে হয়। ওকে, বুঝতে পারছি। তাহলে এগুলো একটু যদি তোমরা বই পড়ো তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা, বইয়ের রিডিং পড়বা তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। এখন তো জাস্ট আমি তোমাদেরকে কি দিচ্ছি, টিউটোরিয়ালটা ভালো একটু ধরে দিচ্ছি, তখন তোমরা যখন রিডিং পড়বা তখন রক্তের জন্য যে উপসর্গগুলো পাবা তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। এখন আমরা খুবই একটা মোস্ট ক্রুশিয়াল পার্ট, অথবা যেটা আমাদের সবার জন্য জানা দরকার বা জানা জরুরি, আমরা সেটা দেখব। সেটা হচ্ছে কি রক্তের গ্রুপ নির্ণয় বা রক্তের গ্রুপ জিনিসটা কি সেটা আমরা দেখব। ওকে, তাহলে আমরা এখন কোথায়? রক্তের গ্রুপ। ক্লাসটা কিন্তু শেষের দিকে। ব্লাড ব্লাড গ্রুপ 1900 সাল অথবা 1901 সালের দিকে একজন বিজ্ঞানী কি করছে, আরএস স্পেক্টরটা নির্ণয় করছে। আরএস স্পেক্টরটা সে কিভাবে নির্ণয় করছে? একটা বানর এবং একটা খরগোশের মধ্যে সে কাহিনী করছে। বানর এবং খরগোশের মধ্যে সে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাইছে। ওইখান থেকে একটা কি নির্ণয় হয়েছে? আরএস স্পেক্টর বা আরএস একটা কি বলা হয়, বানর এবং তোমার খরগোশের মধ্যে যখন কাহিনী করছে, সে একটা কি বের করছে, আরএস ফ্যাক্টর একটা জিনিস বের করছে। অর্থাৎ তোমার এই আরএস ফ্যাক্টর থেকে সেই দুইটা জিনিস বের করছে। একটা হচ্ছে কি তোমার অ্যান্টিজেন, আরটা হচ্ছে কি অ্যান্টিবডি। দুইটা জিনিস সে আবিষ্কার করছে আরএস ফ্যাক্টর থেকে, একটা অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডি। এই একটা জিনিস, এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি, অ্যান্টিজেন বলতে এন, আর অ্যান্টিবডি এজি প্লাস এবি। এদের রিয়েকশনের ফলে ব্লাড গ্রুপটা সৃষ্টি হয়েছে। ব্লাড গ্রুপ সৃষ্টি হয়েছে। তাহলে কেন ব্লাড গ্রুপ সৃষ্টি হয়েছে, কেন ব্লাড গ্রুপ, আমরা কিভাবে তার ইতিহাসটা কি জানলাম। ব্লাড গ্রুপের ইতিহাসটা কি, তোমার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়েকশনের কারণে কি হয়েছে, ব্লাড গ্রুপটা সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে এটা কাদের মধ্যে কাহিনীটা করছিল সে, বিজ্ঞানী সাহেব কাদের মধ্যে কাহিনী করছিল? বিজ্ঞানী সাহেব কাহিনী করছিল একটা বানর এবং খরগোশের মধ্যে। তাহলে আমরা এখন জানবো ব্লাড গ্রুপ বা ব্লাড গ্রুপ কিভাবে নির্ণয় করা হয়, বা কার এ প্লাস এ নেগেটিভ, এ ও প্লাস ও নেগেটিভ, বা এবি প্লাস এবি নেগেটিভ, যে জিনিসগুলো বলা হয় সেটা আমরা জানবো। এই তোমার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর বেস করে একটা জিনিস বের করা হয়। সেটা আমরা কিভাবে বের করা, তার আগে আমি যদি একটা ছোট্ট একটা গল্প বলি, তাহলে হচ্ছে রিলেট করতে পারবা জিনিসগুলা, মজায় মজায় জিনিসটা শিখতে পারবা। আসো,
জৈনিক একজন আবুল সাহেব নামে একজন ব্যক্তি ছিল। কি সাহেব নামে? আবুল সাহেব। আবুল সাহেব নামে একজন ব্যক্তি ছিল 1900 সালের দিকে। সে কি করছে? একটা বিয়ে করছে, সকিনা বিবিকে বিয়ে করছে। কাকে? সকিনা বেগমকে কি করছে? বিবাহ করছে। আবুল সাহেব বিবাহ করছে কাকে? সকিনা বিবিকে। তখন তো হর হামেশা দুই বিবাহ বিবাহ হতো। আরেকটা বিয়ে করছে কাকে? জরিনাকে। তাহলে জনাব আবুল সাহেব দুইটা বিয়ে করলো, একটা এক গ্রামে আর একটা আরেক গ্রামে। মনে করো একটা ঢাকা আর একটা রাজশাহী। দুই গ্রামে দুইটা মেয়ে বিয়ে করছে। জনাব আবুল সাহেব দুই গ্রামে দুইটা মেয়ে বিয়ে করছে, একটা সকিনা আর একটা জরিনা। এখন কি হলো? সকিনার একদিন খুবই মারাত্মক অসুস্থ হলো। ডাক্তার বলতেছে তার কি দিতে হবে? রক্ত দিতে হবে। এখন আবুল সাহেব কি করছে? সকিনাকে কি দিয়েছে? রক্তদান করছে। কি দান? রক্তদান করছে। তার স্বামী পেয়ারে মোহাব্বত, স্বামী স্ত্রী একজন আরেকজন কি দিছে? রক্তদান করছে। ইনকেসলি সকিনা সুস্থ হয়ে গেছে। তাহলে প্রথমে কি করছে? আবুল সাহেব দুইটা বিয়ে করছে, তার একটা বউ সকিনা আর একটা বউ জরিনা। সকিনা অসুস্থ হয়েছে, ডাক্তার বলছে তাকে কি দেওয়া লাগবে? রক্ত দেওয়া লাগবে। তখনও কিন্তু রক্তের গ্রুপ কিন্তু আবিষ্কার হয় নাই। তখন আবুল সাহেব কি করছে? তার সুস্থ শরীর দেহ সে জরিনা সকিনাকে কি করছে? রক্তদান করছে। ইন কেস কি হলো? সকিনা সুস্থ হয়ে গেল, ভালো কথা। অন্য সময় সেম কাহিনী জরিনার ক্ষেত্রে হলো। একটা ডিজিজে ভুগলো, একটা রোগে ভুগলো, জরিনাকে কি দেওয়া লাগলো? রক্ত দেওয়া লাগলো। সেম আবুল সাহেব জরিনাকে কি করছে? রক্তদান করছে। কিন্তু এখানে একটা কাহিনী করছে, সকিনা কি হয়েছে? সুস্থ হয়েছে, কিন্তু জরিনা মারা গেছে। জরিনা মারা গেছে। সেম একজন মানুষে কিন্তু রক্ত দিচ্ছে, আবুল সাহেব কিন্তু রক্ত দিচ্ছে। সকিনা সুস্থ হলো, জরিনা কেন মারা গেল? একটা আমার কোয়েশ্চন। সকিনা সুস্থ হলো, জরিনা কেন মারা গেল? এইটা যদি বুঝতে চাই তাহলে আমাদের কি জানতে হবে? তখন কিন্তু ব্লাড গ্রুপটা আবিষ্কার হয় না। তখন মারা গেল কেন? মারা যাওয়ার কারণ হচ্ছে কি? এর ব্লাড গ্রুপ আর এর ব্লাড গ্রুপ কি হয় নাই? মিলে নাই। যখন এটা এ ব্লাড গ্রুপ, এটা বি ব্লাড গ্রুপ, বা এটা এ প্লাস ধরো, এটা বি প্লাস ব্লাড গ্রুপ। তোমার এটা ছিল, সকিনারও ছিল এ প্লাস। দুইজনের ব্লাড গ্রুপ মিলছে, সেজন্য তাদের কি হয় নাই? রক্ত বা ভালোভাবে কাজ করছে। এই যখন মিলে নাই, এ আর বি যখন মিলে নাই, তখন কি হয়ে গেছে? রক্তগুলা জমাট বেঁধে গেছে। রক্তগুলা কি হয়ে গেছে? জমাট বেঁধে গেছে। যখন তোমার শরীরে তো রক্ত ফ্লো করে তরল, যখন জমাট বেঁধে যাবে তখন কি হবে না? কাজ হবে না। তখন তোমার কি হয়ে যাবে? তুমি মারা যাবা। তাহলে কি জন্য মারা গেল? রক্তের গ্রুপ ভিন্ন হওয়ার জন্য। এখন আমরা সেই রক্তের গ্রুপগুলা নির্ণয় করা শিখব। ওকে, আমরা কোনো সকিনাকে মরতে দিব না। তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপরে রিয়েকশনের উপর ভিত্তি করে 3 প্রকার রক্তের গ্রুপ বের হয়, বা 4টা। এ বি এবি, তোমার এবি অ্যান্টিজেন এবং তোমার এ বি এবং এবি। আরেকটা হচ্ছে কি? যেখানে কোনো অ্যান্টিজেন নাই সেটা হচ্ছে কি? ও গ্রুপ। এখন আমরা এটাকে যদি শার্ট আকারে করি, আমরা একটা সুন্দর একটা জিনিস পাবো। একটা রক্তের গ্রুপের মধ্যে একটা অ্যান্টিবডি থাকলে আর একটা কি থাকবে? ভিন্ন অ্যান্টিজেন থাকবে। ওকে, তাহলে রক্তের গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। তাহলে এ রক্তের গ্রুপে কি থাকবে? এ রক্তের গ্রুপে এ অ্যান্টিজেন থাকলে বি অ্যান্টিবডি থাকবে, মিলতে পারবে না। এরপর দেখো, যদি বি রক্তের গ্রুপে ধরি, তাহলে বি রক্তের গ্রুপে বি অ্যান্টিজেন, এ অ্যান্টিবডি। এখন দেখো, এখন এবি রক্তের গ্রুপে কি হবে? এবি রক্তের গ্রুপ, এখানে অ্যান্টিজেন এ এবং বি দুইটাই থাকবে, কিন্তু অ্যান্টিবডি একটাও থাকবে না। কিন্তু অ্যান্টিবডি কি হবে না? একটাও থাকবে না।
ও রক্তের গ্রুপে কি হবে, একটাও অ্যান্টিজেন থাকবে না, এবি অ্যান্টিবডি থাকবে। ওকে, এখন আমরা এখানে একটা যে সুন্দর জিনিস জানবো সেটা হচ্ছে কি, ওকে বলা হয়, বিশেষ করে ও নেগেটিভকে বলা হয় সর্বজনীন দাতা। সর্বজনীন দাতা কেন বলা হয়, তার কারণ হচ্ছে কি, এর কোনো কি নাই, অ্যান্টিজেন নাই, অর্থাৎ রক্ত জমাট বাঁধার সাথে আমি যদি ও একে দিই দিতে পারবো, ও বি কে দিয়ে দিতে পারবো, কেন, ভিন্ন বা রক্ত জমাট বাঁধার কোনো কি নাই, যেহেতু অ্যান্টিজেন নাই, আমার অ্যান্টিজেন কোনো কোনো তোমার সেম অ্যান্টিজেন হলে বা ভিন্ন এবি একসাথে যদি হয় তখন হচ্ছে মারামারি লেগে যাবে, তাদের মধ্যে জমাট বেঁধে যাবে। সো যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে কি করবে, সে সবাইকে রক্ত দিতে পারবে। এখন আরেকটা জিনিস দেখো, এবি রক্ত গ্রুপ, বিশেষ করে এবি নেগেটিভ, সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে, সর্বজনীন গ্রহিতা। সর্বজনীন দাতাকে ও নেগেটিভ বা ও রক্তের গ্রুপ সর্বজনীন দাতা, আর এবি সর্বজনীন গ্রহিতা। কেন গ্রহিতা, তার মধ্যে কি নাই, কোনো অ্যান্টিবডি নাই, অর্থাৎ সে যে কারো রক্ত গ্রহণ করতে পারবে, সে এর রক্ত নিতে পারবে, বি এর রক্ত নিতে পারবে, ও রক্ত নিতে পারবে। তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা, আমরা যে ব্লাড গ্রুপটা, এবং সুন্দর একটা জিনিস, ব্লাড গ্রুপ কেন সৃষ্টি হয়, এজি প্লাস এবি, অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের রিয়েকশনের কারণে ব্লাড গ্রুপটা সৃষ্টি হয়েছে। ওকে, আমরা বুঝতে পারছি কিনা, আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা, ক্লিয়ার কিনা? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? তাহলে আমরা যদি আরেকবার সামার দিই, রক্তের গ্রুপটা কিভাবে হয়। 1900 সালের দিকে একজন বিজ্ঞানী একটা বাদুড়ে এবং একটা খরগোশের মধ্যে জিনিসটা বের করলো, আর তাদের মধ্যে একটা বিক্রিয়া ঘটালো বা একটা পরীক্ষা নিরীক্ষা চালালো। তখন সে দুইটা জিনিস আবিষ্কার করছে, একটা অ্যান্টিজেন আর একটা অ্যান্টিবডি। তোমার এই যে এ প্লাস প্লাস মাইনাস দুইটা হতে পারে, প্লাস মাইনাস দুইটা, প্লাস মাইনাস দুইটা, প্লাস মাইনাস দুইটা। তাহলে সে একটা জিনিস আবিষ্কার করছে অ্যান্টিজেন, একটা জিনিস আবিষ্কার করছে অ্যান্টিজেন, আর একটা জিনিস আবিষ্কার করছে অ্যান্টিবডি। এখন এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, এই দুইটা রিয়েকশনের উপর ভিত্তি করে রক্তের এই যে ব্লাড গ্রুপগুলা, রক্তের এই ব্লাড গ্রুপগুলো আবিষ্কার হয়েছে। ক্লিয়ার? রক্তের এই ব্লাড গ্রুপগুলো আবিষ্কার হয়েছে। এখন কোন রক্তের গ্রুপে কোনটা থাকবে কোনটা থাকবে না সেটা আমরা এখন দেখব। এ রক্তের গ্রুপের জন্য এ অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকবে বি। বি রক্তের গ্রুপের জন্য বি অ্যান্টিজেন থাকলে রক্তের গ্রুপ অ্যান্টিবডি থাকবে কি, এ। এবির জন্য এবি অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিবডি একটাও থাকবে না। ও এর জন্য একটাও অ্যান্টিজেন থাকবে না, অ্যান্টিবডি দুইটাই থাকবে। ক্লিয়ার? তাহলে যখন অ্যান্টিজেন একটাও নাই, তাহলে সে কি করতে পারবে, সবাই থেকে রক্ত নিতে পারবে। আর অ্যান্টিবডি যেহেতু একটাই নাই, সে সবাইকে দিতে পারবে, রক্ত দিতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার কাট কিনা? এখানে কোনো কনফিউশন থাকার কোনো অবকাশ আমি দেখতেছি না। ওকে, কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, আজকে ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আমরা আগামী ক্লাস থেকে রক্ত সঞ্চালন, কিভাবে রক্ত চলাচল করে, আমরা সেটা দেখব, এবং বাকি আরো কিছু জিনিস আছে সেগুলো আমরা আগামী ক্লাস থেকে দেখব। তাহলে আজকের ক্লাস হচ্ছে কি, পর্ব 1। পর্ব 1। আচ্ছা, আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেষ করি নাই, একটু আরেকটু জিনিস, এটা একটু দেখো, তারপর শেষ করবো, সমস্যা নেই। তাহলে আমরা কিছু এমসিকিউ এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখি। আরবিসির পরিমাণ ছেলেদের বেশি থাকে, মেলে 4.4 থেকে 5.7 ইন্টু 10⁵ মিলিমিটার পার কিউব। ডাব্লিউবিসি 4,000 থেকে কত, 10,000 পর্যন্ত থাকে। 4,000 থেকে 10,000 ডাব্লিউবিসির পরিমাণ। ডাব্লিউবিসিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এই ডাব্লিউবিসিকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, একটু 1 মিনিট। ডাব্লিউবিসিকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি তোমার দানাদার, আর একটা অদানাদার। দানাদার রক্তকণিকা, আর একটা হচ্ছে অদানাদার। ডাব্লিউবিসি কে কয়টা ভাগ করা যায়, দুইটা ভাগ করা যায়। দানাদারের আন্ডারে কি কি থাকে, দানাদারের আন্ডারে হচ্ছে তোমার এই তিনটা থাকে, এই তিনটা দানাদার, আর এই দুইটা অদানাদার। দানাদারের আন্ডারে কি কি থাকে, নিউট্রোফিল, নিউট্রোফিল,
দানাদারের আন্ডারে কি কি থাকবে? নিউট্রোফিল, তারপর তোমার কি ইসোনোফিল, আর একটা বেসোফিল। ওকে, দানাদারের আন্ডারে কি কি থাকবে? নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল। এবং অদানাদারের আন্ডারে কি কি থাকবে? মনোসাইট, লিম্ফোসাইট। মনোসাইট, লিম্ফোসাইট। এই মনোসাইট এবং লিম্ফোসাইটের পার্থক্যটা কি, কেমনে বুঝি? মনোসাইট এবং লিম্ফোসাইটের পার্থক্যটা বোঝানো হয় নিউক্লিয়াস দ্বারা। কি দ্বারা? নিউক্লিয়াস দ্বারা। কেমনে এটা একটু দেখো। এই আগে লিম্ফোসাইটটা দেখো। লিম্ফোসাইটটা হচ্ছে কি একটা জিনিস, কিন্তু এই নিউক্লিয়াসটা খুবই ছোট। লিম্ফোসাইটের মধ্যে নিউক্লিয়াসটা কি খুবই ছোট, কিন্তু এটা ছোট হতে পারে, এর নিউক্লিয়াস কিন্তু অনেক বড়। তাহলে পার্থক্যটা কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। মনোসাইট এবং লিম্ফোসাইটের পার্থক্যটা কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে দেখো, তোমার একটা ডাব্লিউবিসির মধ্যে 1 গ্রাম যদি তোমার একটা 100% ডাব্লিউবিসির মধ্যে তোমার নিউট্রোফিলস থাকে কত? 44 থেকে 75%। তারপর তোমার কি এসোনোফিল থাকে কত? 0 থেকে 8%। ব্যাসোফিল থাকে কত? 0 থেকে 3%। মনোসাইট থাকে কত? 4 থেকে 11%। লিম্ফোসাইট 6 থেকে 46%। এখন আসো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন পয়েন্ট আমাদের যে অনেক সময় আমাদের শরীরে হচ্ছে কি দে? সিবিসি দে, ব্লাড টেস্ট দে, অনেক রকম ব্লাড টেস্ট আছে। তুমি যদি এই জিনিসগুলো জানো, স্বাভাবিক, এগুলো হচ্ছে স্বাভাবিক অবস্থায়, একজন সুস্থ শরীর অবস্থায় স্বাভাবিক অবস্থায় পরিমাপগুলা। তুমি যখন এইগুলো জানবা, তুমি নিজের রিপোর্ট নিজে বুঝতে পারবা। তাহলে দেখো, হিমোগ্লোবিন উপরেরটা সেলের জন্য মেল, আর একটা ফিমেল। সেলে কত? 14 থেকে 17.4 গ্রাম পার ডেসিলিটার। মেয়ের জন্য 12.3 থেকে 15.7 গ্রাম পার ডেসিলিটার। রক্ত জমাট বাঁধার জন্য কত মিনিট? সর্বোচ্চ 9 মিনিট। এরপর আসো অনুচক্রিকা কত? 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত। কত? 1.5 লাখ থেকে 4 লাখ মাইক্রোলিটার। মাইক্রোলিটার। এরপর আসো রক্তচাপ, ব্লাড প্রেশার 140 থেকে 90 মিলিমিটার পারদ বা মিলিমিটার মার্ক, এটাকে এইচ দিকে কি বলা হয়? পারদ বলা হয়। তাহলে এরপর আসো হার্ট রেট বা ব্লাড, আমরা একটা ফালস রেট বলি না, একটা ফালস রেট বা হার্ট রেট বলি। কী হবে জিনিসটা, কী হবে বলা হয়? বা তুমি ফালস রেটটা কীভাবে বের করা হয়? ফালস রেটটা বের করার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে কি, এরকম 3 আঙ্গুল নিবা, 3 আঙ্গুল নিয়ে এই জায়গায় এইভাবে দিবা। 3 আঙ্গুল নিয়ে যদি তুমি এইভাবে দাও, তাহলে হচ্ছে কি তোমার এই মাসের যে আঙ্গুলটা, সেটা হচ্ছে কি একটা এখানে বিট, যে একটা দুপ দুপ একটা বিট, সেটা তুমি খেয়াল করতে পারবা। তুমি যদি মিনিটে 60 বার এই বিটটা তোমার হয়, সেকেন্ডে 1 বার করে যদি এই বিটটা হয়, তুমি সুস্থ আছো। ক্লিয়ার? আর যদি তুমি এখানে বিট নাও, তাহলে তুমি এখানে হাত দাও, সেম, তাহলে তুমি বিটটা পাবা। তাহলে জিনিসটা কীভাবে বের করা হয়? এভাবে হাত দিয়ে চাপ দিয়ে বের করানো হয়। এটা বের করা হয় এভাবে, 3 আঙ্গুল দিবা এখানে, তাহলে তুমি একটা কি পাবা? বিট অনুভূত করতে পারবা। বায়োলজির একটা, জীববিজ্ঞানের একটা মজা হচ্ছে কি, তোমার শরীরে সবগুলা জিনিস দেখে দেখে তুমি শিখতে পারবা। তাহলে দেখো, তুমি এমন একটা জিনিস শিখতেছো, বিট কীভাবে বের করা হয়, হার্ট রেট বা তোমার হার্টের পালস কত হবে সেটা কীভাবে বের করা হয়, একটা মানুষ সুস্থ আছে কিনা তার, বা মানুষ দেখবা যখন একদম অন্তিম পর্যায়ে চলে যায়, তখন হচ্ছে কি ডাক্তার এসে কি নির্ণয় করে, তার পালস রেট কীরকম আসে সেটা বের করে, সে এখানে হাত দিয়ে এখানে না পেলে তো তখন কোথায় পায়? সর্বোচ্চ এখানে পাওয়া যায়। এখানে তুমি হাত দাও, তোমার এখানে বিটটা বের হয়ে যাবে। তাহলে তুমি যদি সেকেন্ডে 1 বার, মিনিটে 60 বার যদি তোমার বিটটা হয়, তাহলে তুমি সুস্থ আছো। তাহলে তোমার মিনিটে 1 বার, যদি তোমার মিনিটে 60 বার হয়, তাহলে তুমি সুস্থ আছো। বডি টেম্পারেচার কত? 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ফারেনহাইটে নিয়ে যাও, 98.4। ক্লিয়ার? এটা হচ্ছে কি একদম সুস্থ মানুষের জন্য জিনিস। আর এটা একজন মানুষের সুস্থ বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। একজন সুস্থ মানুষের বিএমআই কত হতে পারে? 18 থেকে 24-এর মধ্যে। 18 থেকে 24-এর মধ্যে থাকলে একজন মানুষ সুস্থ। যদি এর উপরে চলে যায়, তাহলে সে অতিরিক্ত মোটা, বা এর নিচে থাকলে তার হচ্ছে আর কি ওজন বাড়ানো দরকার। তাহলে আমরা বডি সম্পর্কে একটা ধারণা পেলাম। ওকে, আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আজকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি। যদি না বুঝে থাকো, ক্লাসটা একটু আরেকবার ব্যাক পজ দিয়ে করার চেষ্টা করবা। এবং
ক্লাসটা শেষ করার পরে ভালো নোটটা একটু ভালো রিভাইজ দিবা। নোট রিভাইজ দেওয়ার পরে তোমার বইটা নিয়ে যতটুকু পর্যন্ত শেষ করছি, রক্ত তোমার রক্তের গ্রুপ পর্যন্ত যতটুকু পর্যন্ত শেষ করছি ততটুকু রিডিং পড়ে নিবা। তাহলে হচ্ছে খুবই ভালো হবে, তুমি জিনিসগুলো বুঝতে পারবা। ওকে, ক্লিয়ার? তাহলে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। সবার জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করতেছি।